সমদা, আপনার কি মনে হয় এই যে এই মুহূর্তে মানুষ সবাই কি হয়, সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয় সেদিকে যেমন নজর রয়েছে পেহেলগামের ভিত্তিতে, সবাই সেদিকেই নজর রেখেছে। সেখানে হঠাৎ করে এই ঘোষণা গতকাল, যেটার জন্য কেউই প্রায় তৈরি ছিল না, হঠাৎ করে এই ঘোষণা হলো, এর পেছনে কি কারণ রয়েছে মনে হয় এবং কি রাজনীতি রয়েছে? সোফিয়া, এই যে তোমার কথার মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে বা আমরা প্রত্যেকেই যেটা বুঝতে পারছি যে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এই ঘোষণা। আমরা যদি দেখি যে এই মুহূর্তে সারা পৃথিবীর নজর কিন্তু রয়েছে আমাদের ভারত পাকিস্তান কি হতে চলেছে, কিভাবে ভারত রিট্যালিয়েট করবে। যে পেহেলগামের ঘটনা, যে নারকীয় ঘটনা ঘটে গেছে, তার যোগ্য জবাব বলেই যেটা মনে করা হচ্ছে যে দিতে প্রস্তুত হচ্ছে, কোমর কষছে ভারত সরকার। সেটার চরিত্র কি হতে পারে, কতদূর ভারত এগোতে পারে, কতটা আক্রমণাত্মক হতে পারে এবং সেই আক্রমণটাকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলা হবে, সেটা নিয়ে যখন নানানভাবে চিন্তা ভাবনা চলছে। সেই চিন্তাভাবনা চলার কারণও আছে, যথেষ্ট কারণ আছে। কারণ আমরা যদি দেখি যে পুলওয়ামার পরে বালাকোট, যে বালাকোটের সত্যি সত্যি কতটা সার্জিক্যাল স্ট্রাইক এবং তার প্রকৃতি কিরকম ছিল, তার রেঞ্জ কিরকম ছিল, তার এফেক্টিভনেস কতটা ছিল, সেটা নিয়ে আজও অনেকের মনে প্রশ্ন আছে। আমার মনে তো আছেই। তার কারণ আজকের এই তথ্য প্রযুক্তির যুগে যে কোনো অপারেশন, যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বলো, যে কোনো মিলিটারি অপারেশন বলো, সেটা এত চমৎকারভাবে ডকুমেন্টেড হয় যেখানে অবিশ্বাসের কোনো কারণ থাকে না। আমরা চতুর্দিকে আমরা প্রত্যেক দিনই দেখছি, গত 2 বছর ধরে আমরা দেখছি যে সমস্ত ঘটনা। আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, আমরা গাজাতে যেভাবে ধ্বংসলীলা চালানো হচ্ছে তার দেখেছি। সেগুলো দেখলে বোঝা যায় না, কাউকে জোর গলায় বলতে হচ্ছে না যে আমরা এটা করেছি। প্রমাণ হাতে নাতে, তার বিভৎসতার প্রমাণ, তার এফেক্টিভনেসের প্রমাণটা সবসময়তে চোখে সামনে জল করছে। কিন্তু বালাকোট নিয়ে সেরকম কোনো কিছু আমরা দেখিনি। যারা এই নিয়ে প্রশ্ন তুলেছে তাদেরকে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে সেনাবাহিনীর ওপরে, তাদের প্রতি, তাদের ক্ষমতার প্রতি তাদের কেউ আস্থা নেই, সন্দেহ প্রকাশ করছে, এইরকম ধরনের পলিটিক্যালি সেটাকে ডিল করা হয়েছে। বাট ফ্যাক্ট রিমেন্স যে বালাকোটে সত্যি যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং সেটা খুব এফেক্টিভ হয়েছে, তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সেটা জলের উদাহরণ হিসেবে সেটা দেখাতে পারেনি। আমরা দেখেছি কয়েকটা পাইন গাছ ভেঙে গেছে, পাহাড়ের খাদে খোদল হয়েছে, মাটি কুবলে গেছে, এইরকম ধরনের ছবি আমরা দেখেছি। অনেক দূর থেকে দেখেছি একটা বোমা ফাট্টার মতন যেরকম একটুখানি ধোঁয়াটে ব্যাপার হয়, সেরকম একটা কিছু হয়েছে। কিন্তু তার ভিতর দিয়ে কি ধ্বংসের কোনো প্রমাণ আমরা পাইনি। এক্ষেত্রে যখন সারা পৃথিবী, ভারত তো বটেই, পাকিস্তানও বটেই, প্রতিবেশীরা সবাই তো যখন আলোচনা করছে, ভাবছে যে কি হতে পারে, কতটা এগোতে পারে ভারত, এবং কোন দিনকে ভাবছে, যেদিনকে সকালই আমাদের সমস্ত গণমাধ্যমে প্রচার করা হলো যে প্রধানমন্ত্রী তার বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন। আগের দিনে তিনি 3 সশস্ত্র বাহিনীর প্রধান, সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, তাদের সঙ্গে মিটিং করেছেন, দীর্ঘ বৈঠক করেছেন। তারপরের দিনই সকালবেলায় তিনি প্রথমে ডাকেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং, তারপরে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মিটিং, তারপরে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের মিটিং। ততক্ষণে ঘোষণা করা হয় যে বিকেল 3টেতে প্রেস কনফারেন্স করা হবে, তারপরে ক্যাবিনেট মিটিং, পূর্ণাঙ্গ ক্যাবিনেটের মিটিং, এবং বিকেল 4টের সময় অশ্বিনী বৈষ্ণব তিনি জানালেন জাস্ট আউট অফ ব্লু, কোথা থেকে কি হতে পারে, আর একটা সেই পকেট থেকে চিরকুট বার করে তিনি ঘোষণা করলেন যে জাত গণনাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে। ইটস আ টোটাল অ্যান্টি ক্লাইম্যাক্স। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এইটা কেন, এবং এটাই বিস্ময় সবার যখন আলোচনা কেন এটা হচ্ছে, তখন অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স আমি রাজনৈতিক দিক থেকে এটার একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে যাচ্ছি। আমি দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি সৌদি আরবের সফর কাটছাট করে পেহেলগামের ঘটনার পরে তিনি চলে এলেন। তিনি 7-8 ঘন্টা আগে তার অফিসিয়াল প্রোগ্রাম ছিল, সেগুলোকে ক্যান্সেল করে এবং ঘোষণা করে যে এই সংকটের মুহূর্তে আমি দেশে ফেরত আসছি, সেইভাবে তিনি চলে এলেন। চলে এসেই তারপরে যখনই ডাকা হলো সর্বদলীয় বৈঠক,
সেই সর্বদলীয় বৈঠকে তিনি না থেকে চলে গেলেন বিহার। যিনি বিদেশ সফর করে, রাষ্ট্রীয় সফর কাটছাট করে যিনি চলে আসেন এবং সর্বদল, যার নির্দেশে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, যদিও সেই সর্বদলীয় বৈঠকের চরিত্র সম্বন্ধে অনেক প্রশ্ন উঠেছে, সঙ্গতভাবেই উঠতে পারে, ওটা উচিত, কিন্তু তাহলেও একটা সংসদীয় দলের বৈঠক বলা যেতে পারে, সেটাকে ডাকা হলো। সেটা প্রিসাইড করলেন রাজনাথ সিং, সেখানে উপস্থিত থাকলেন অমিত শাহ, কিন্তু প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেন না। তার তো থাকা উচিত ছিল। তিনি কোথায় গেলেন? যিনি বিদেশ সফর কাটছাট করে চলে আসতে পারেন, তিনি বিহার সফরটা কাটছাট করলেন না, তিনি চলে গেলেন বিহারে। সেখানে রাজনৈতিক জনসভাতে ভাষণ দিলেন, ভাষণে তিনি অনেক কথা বললেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে তিনি সর্বদলীয় বৈঠকে এলেন না। তিনি তারপরেও এখন এতদিন হয়ে গেছে সর্বদলীয় বৈঠক ডাকেননি, তাকে প্রশ্ন করার সুযোগ তিনি দেননি, এবং প্রশ্ন করার সুযোগ আগামী দিনে দেবেন যে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না তিনি দেবেন, যতই বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশনের জন্য চাপ দিক সরকারের উপরে, কিন্তু তিনি করবেন, কারণ এটা তার চরিত্র বিরোধী, তিনি সেটা করছেন। তাহলে এটা কি মনে করতে হবে, এটা কি ধরে নিতে হবে রাজনৈতিক ব্যাখ্যার, এটা কি ধরে নিতে হবে যে পেহেলগামের থেকে, ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদের থেকে, সন্ত্রাসবাদী হানার থেকেও বিহারের নির্বাচন তার কাছে জরুরি? তাহলে সেইটা যদি উত্তর হয়, তাহলে সঙ্গত প্রশ্ন এটা মনে জাগে এবং জাগা উচিত, তাহলে কি বিহারে বিজেপি, নীতিশ কুমার অর্থাৎ এনডিএ জোট খুবই খারাপ অবস্থায় রয়েছে? যদি খারাপ অবস্থায় না থাকতো, তাহলে কি তিনি বিহার সফরটা ছাট করে তিনি থাকতে পারতেন না দিল্লিতে? তিনি যেতে পারতেন না? এই তো আজকেই আমরা খবরে দেখছি তিনি নাকি রাশিয়া সফর ক্যান্সেল করেছেন। সেটা আমাদের দিকে কোনো ঘোষণা নেই, সেটা ঘোষণা হয়েছে রাশিয়ার তরফ থেকে যে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল কিন্তু তিনি আসবেন না। যদিও সেটা ঘোষণা করা হয়নি যে তিনি যাবেন, সেটাও ঘোষণা করা হয়নি, এটা একটা অনুমান ছিল এবং মনে করা হচ্ছিল যে সে যাবেন, এবং এই অনুমানও হচ্ছিল সেখানে যাবেন আরো এই কারণে যে পুতিনের সঙ্গে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার আলোচনা আছে এই ইউক্রেন সমস্যা নিয়ে, বা আজকের ভূ রাজনৈতিক সিচুয়েশন, থিয়েটারটা যেভাবে বদল হচ্ছে দ্রুত, সেই বিষয়ে রাশিয়া পরম বন্ধু, অনেককালের বন্ধু, তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে এই সমস্ত হচ্ছে। তো সুতরাং তার কাছে কি বিহার নির্বাচনটা এত জরুরি, এবং সেখানে জরুরি তার কারণ বিহারে কি বিজেপি যথেষ্ট নড়বড়ে লাগছে? সেই নড়বড়ে ভাবটা ঠেকাবার জন্যেই কি হঠাৎ কোনো কিছুই নেই, কোনো বিনা মেঘে বজ্রপাতও হলো না, কিন্তু একটা সিদ্ধান্ত হলো জাত গণনা, যে জাত গণনা সিদ্ধান্ত বিজেপি চিরকাল ধরে সেটাকে অপোজ করে এসছে। এমনকি 2021 সালে ভারতের সংসদে লিখিতভাবে প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে সরকার জাত গণনার পক্ষে নয়, কেন পক্ষে নয় সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। নিত্যানন্দ রায়ের প্রশ্নই আছে সেখানে, এখনো সেটা খুঁজলে পাওয়া যাবে। সেখানে তারা বলছে সরকারের অভিমত জানাচ্ছেন। সেই সরকার হঠাৎ করে আলগোছে ছেড়ে দেওয়া হলো। এবারে আলগোছের ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক। জাত গণনা হবে, কবে হবে? পরবর্তী সেন্সাসে হবে। সেই সেন্সাসের তারিখ কবে? সেটা 2026 সালে ঠিক করার কথা, তার কারণ 2021-এ যেটা হওয়ার কথা ছিল যে জনগণনা, আদমশুমারি আমরা যেটা বলি, কোভিডের কারণে সেটা হয়নি, সেটা ঠেলতে ঠেলতে 2026 পর্যন্ত এসেছে। 2026-এ সিদ্ধান্ত হবে যে 2026-এর পরে কবে হবে। সুভাষিস যেটা বললেন যে এই জনগণনার জন্য যে অর্থ বরাদ্দ এবছর আরো কমেছে, গত বছর আরেকটু বেশি ছিল, সুতরাং বেশি বরাদ্দ নেই, সরকারের কোনো ইচ্ছেই নেই আপাতত এই মুহূর্তে করা আগামী দিনে। সুতরাং সেটা যদি আমরা দেখতে পাই যে 2021-এরটা 2031 সালে গিয়ে, মানে 20 বছর পরে জনগণনা হবে, তা সেই জনগণনাতে যদি জাত গণনা হয় তাহলে তার ফল কবে আসবে, সেই গাছে কাঁঠাল গোঁফে তেলের মতন অবস্থা। ততদিন পর্যন্ত অপেক্ষা না করে একটু খেলে দেওয়া হলো বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে, যাতে বিজেপি প্রাসঙ্গিক থাকতে পারে। এটা আমার, এই প্রশ্নটা আমার কাছে উঠছে, তার কারণ সত্যি সত্যি বিহারে বিজেপি নিজেকে হয়তো ততটা নিরাপদ মনে করছে না। নীতিশ কুমারের পেছনে যে হেলোটা ছিল
সেটা অনেকটা ফিকে হয়ে গেছে। তার যে জনসমর্থন ছিল, তার যে জনতার মধ্যে তার যে আকর্ষণটা ছিল, সেটা অনেকটাই ফিকে। তিনি যথেষ্ট অসুস্থ বলে এখন সবকিছুতে জানা যাচ্ছেন। তার শারীরিক সক্ষমতা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। তিনি বিভিন্ন ধরনের কথা বলে ফেলছেন, অসংলগ্ন কথা বলে ফেলছেন, তাকে সেইভাবে দেখা যাচ্ছে না জনসমক্ষে। সেখানে প্রবলভাবে উঠে আসছে আরজেডি তেজস্বী যাদব। বিরোধীরা ওয়াকফ বিলকে কেন্দ্র করে ব্যাপকভাবে সেখানে বিহারে একটা ক্ষমতা দখল করার যে তাগিদ, সেই তাগিদটা তারা অনুভব করছে। ইতিমধ্যেই এনডিএতে সেখানে ভাঙন ধরেছে। এখন এই অবস্থাতে বিহারের এই জাত গণনার যেটা একটা বড় দাবি, এবং নীতিশ কুমার যেটা অনেকদিন থেকে এই দাবিটা তুলে আসছে, তেজস্বী যাদবও তুলেছে, মানে যেহেতু অনগ্রসর বা ওবিসি সম্প্রদায় সেখানে বিহারে বেশি, জনসংখ্যায় বেশি, তারা চাইছে তাদের যে সামাজিক যে অবস্থান সেটা সরকারিভাবে প্রমাণিত হোক, যাতে তাদের রাজনৈতিক যে ডিম্যান্ডগুলো ভবিষ্যতে এর বেসিসে আসতে পারে সেগুলোকে তুলে ধরা যায়, সেই আন্দোলনটাকে আরো অনেক বেশি জোরালো করা যায়। এবং অফলেট কংগ্রেসের রাহুল গান্ধী সেটাতে প্রবলভাবে সমর্থন জানাচ্ছেন, এবং তিনি গত নির্বাচনেতে এই বিষয়টাকে নিয়ে প্রত্যেকটা জনসভাতে তিনি বলে গেছেন, দাবি জানিয়েছেন। ফল কতটা হয়েছে কতটা হয়নি সেটা পরের কথা, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে এটা হচ্ছে। এবং এই পরিবর্তনটা কংগ্রেস অশোকবাবু ঠিকই বলেছেন যে কংগ্রেসও একসময় তো জাত গণনার পক্ষে ছিল না, ইদানিংকালে হচ্ছে। এই যে শিফট হচ্ছে, যে প্যারাডাইম শিফট যেটা হচ্ছে, সেটার ফলে বিজেপি নিজেকে যথেষ্ট নড়বড়ে বলে মনে করছে। এবং আমার যেটা মনে হয় যে পহেলগামে যা ঘটেছে, ভারত পাকিস্তানের আগামী দিনে যে সম্পর্ক হবে, যে হিন্দুত্ববাদকে চাগিয়ে দিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা কতটা, তার প্রত্যেকটারই একটা অপটিমাম লেভেল আছে, তার দেওয়ার একটা ক্ষমতা আছে, কতটা সেখানে সম্ভবপর হবে, এই সম্ভাবনার উপরে ভরসা রেখে বিহারটা উত্তরণে যাবে কিনা, এই ব্যাপারে বোধহয় বিজেপি যথেষ্ট সংশয়ী হয়ে পড়েছে। সেই জন্যই আলটপকা এই জাত গণনার ব্যাপারটা ছেড়ে দিয়েছে। কিন্তু কবে হবে সেটা বলেনি, তার সম্পূর্ণ তথ্য প্রকাশিত হবে কিনা সেটাও বলেনি। এবং সব থেকে বড় কথা, যে জাত গণনার পরে তার পরবর্তী যে ধাপ, অর্থাৎ এই জাত গণনার উপরে ভিত্তি করে সংরক্ষণের যে ক্যাপটা রয়েছে 50%, সেটাকে তুলে দেওয়ার জন্য যে রাজনৈতিক চাপ সৃষ্টি করা, সেটা করা হবে কিনা সেটাও জানায়নি। আলগোছে একটা ঘোষণা মাত্র করে দিয়েছে, আমরা সেটা নিয়ে মাতামাতি করব কিছুদিন। এবং এর ফলে আমার যেটা মনে হয় যে বিহারের নড়বড়ে হালটা থেকে হাল শোধরানোর জন্য এটাকে মনে করছে বিজেপি হয়তো একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে, তাদের একটা সালভেশনের একটা জায়গা, তারা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াবার মতন একটা পরিস্থিতি হয়তো তাদের আসতে পারবে। আমার তো এইটুকুনি মনে হচ্ছে, তার কারণ এর আর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। কারণ যে আরএসএস তারা চিরকালই একদম জন্ম থেকে যারা জাত গণনার বিরোধিতা করে এসছে, বিজেপিও জাত গণনার বিরোধিতা করেছে বিভিন্ন সময়, এবং এভরিথিং ইজ অন রেকর্ড। সেগুলো শুধু কথা বলার না, ভাষণ দেখলে, সরকারি সিদ্ধান্ত দেখলে, পার্লামেন্টে সরকারি উত্তর দেখলে, এগুলো সমস্ত কিছু প্রমাণ হয় যে তারা পক্ষে নয়। আর এই পক্ষে না হওয়ার অনেক কারণ আছে কেন তারা পক্ষে নয়, সেটা অশোকবাবু কিছুটা ব্যাখ্যা করেছেন। হয়তো আগামী সময়ে আমরা আরো এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে যে বিহারের অবস্থা ফেরানোর একটা তাগিদ এই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে।